অনেক জল্পনা কল্পনা শেষে দিল্লিতে দেখা গেল শেখ হাসিনাকে। দিল্লিতে প্রথমবার সোনিয়া গান্ধীর বাসভবনে যান। এ সময় তাকে জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী, দেন সান্ত্বনা। ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত, এরপর তারা অপসারিত সাবেক প্রধানমন্ত্রী বলতে শুরু করেছে। এখন শীর্ষস্থানীয় 4টি ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে। পোস্টের শেষে তিনি লেখেন, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে 11 মাস পর প্রকাশ্যে এলেন শেখ হাসিনা। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর বাসায় এবার শেখ হাসিনা গিয়ে কি অভিযোগ করলেন এবং দেশে ফেরানোর বিষয়ে কি সলা পরামর্শ হলো, গুরুত্বপূর্ণ তথ্য আছে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বাংলাদেশে জুলাই বিপ্লবের পর ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে ঢাকাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যায়। আগে যেখানে গুরুত্বপূর্ণ ঘটনা এবং কিছু রাজনৈতিক ভাষ্য ছাড়া বাংলাদেশ নিয়ে তেমন কোনো সংবাদ স্থান পেত না, সেখানে 5 আগস্টের ঘটনার পর পাল্টে যায় দৃশ্যপট। বাংলাদেশ প্রসঙ্গে শত শত প্রতিবেদন করতে থাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। তবে সেসব প্রতিবেদনের ধরন নিয়ে রয়েছে প্রশ্ন। বিশেষ করে শেখ হাসিনাকে ভারতীয় গণমাধ্যমে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেদিকে নজর ছিল সবার। বাংলাদেশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, বিশেষ করে গত 5 মাসে ভারতীয় সংবাদপত্রগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে কিভাবে উল্লেখ করেছে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইং এর প্রধান ফয়সাল মাহমুদ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে ফয়সাল মাহমুদ লেখেন, শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় সংবাদপত্রগুলোর অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে। ভারতীয় প্রধান সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে শেখ হাসিনাকে আগে যেভাবে উল্লেখ করত, এখন তাতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, আর এটি ঘটেছে গত 5 মাসে। ফয়সাল মাহমুদ লেখেন, ভারতীয় গণমাধ্যমগুলো প্রথমে শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী বলে উল্লেখ করত, এরপর তারা অপসারিত সাবেক প্রধানমন্ত্রী বলতে শুরু করেছে। এখন শীর্ষস্থানীয় 4টি ভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং হিন্দুস্তান টাইমস ধীরে ধীরে শেখ হাসিনাকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শব্দ ব্যবহার শুরু করেছে। পোস্টের শেষে তিনি লেখেন, পরিবর্তনের ধারাটি খারাপ নয়। তবে গত বছর 5 আগস্ট পরবর্তী পরিস্থিতি বেশ অন্যরকমই ছিল। একসময় ভারতীয় সংবাদ মাধ্যম শেখ হাসিনাকে সাবেক প্রধানমন্ত্রী লিখতেও ইতস্তত করত। আগস্টের পর প্রথম 2-1 মাস তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করত তারা। এরপর সাবেক শব্দটি তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বসাতে শুরু করে, আর অতি সম্প্রতি তারা ক্ষমতাচ্যুত শব্দটিও বসাতে শুরু করেছে। এর থেকেই বোঝা যায় তাদের দৃষ্টিভঙ্গিতে এক ধরনের পরিবর্তন এসেছে, বা বলা যায় তারা পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। 15.5 বছর ক্ষমতায় থাকার পর গত বছর জুলাই আগস্টে 36 দিনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। দেশের প্রথম ক্ষমতাচ্যুত রাষ্ট্রনায়ক হিসেবে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হন তিনি। আশ্রয় নেন তার দীর্ঘদিনের মিত্র দেশ ভারতে। তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়, যা এখনো চলছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। অনেক জল্পনা কল্পনা শেষে দিল্লিতে দেখা গেল শেখ হাসিনাকে। মাথায় ওড়না টানা, চশমায় ঢাকা মুখ, কিন্তু সেই মুখ চেনা, অচিরেই ছড়িয়ে পড়ে গুঞ্জন। এই কি বাংলাদেশের পলাতক সরকার প্রধান শেখ হাসিনা? দিল্লিতে প্রথমবার সোনিয়া গান্ধীর বাসভবনে যান। এ সময় তাকে জড়িয়ে ধরেন সোনিয়া গান্ধী, দেন সান্ত্বনা। এ সময় উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। তারাও শেখ হাসিনার সাথে কুশল বিনিময় করেন। এর আগেও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা। তখন গান্ধী সরকারই তাকে আশ্রয় দিয়েছিল, এমনকি শেখ হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করেছিল।
গেল বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এরপর থেকে তার প্রকাশ্যে আসার কোনো তথ্য পাওয়া না গেলেও এবার এলেন প্রকাশ্যে। এই দেশে এখন সবাই অনিরাপদ। এই যে মব রাজনীতি চলছে, মব কালচার চলছে, এটা কে করছে বন্ধুরা? আমি কিন্তু মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলছি। যে লোকটার আঙ্গুলি হেলনে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালায় দিলেন। কেউ প্রতিবাদ করলো না, সরকার কিছু করলো না, মিলিটারিরা চৌকিদারের ভূমিকায় অবতীর্ণ হইল। হাসিনার বঙ্গবন্ধু এক জিনিস না। আওয়ামী লীগ খারাপ করছে, এই জন্য মুক্তিযুদ্ধ খারাপ। হাসিনা খারাপ করছে, সেই কারণে বঙ্গবন্ধু খারাপ। এই কথা বলে যারা মুক্তিযুদ্ধকে, বঙ্গবন্ধুকে 72-এর সংবিধান, হায় হায়, আলী রিয়াজ নামে একটা মানুষ হয়েছে, হে আমেরিকায় মাস্টারি করে, হে আমাদের চেয়ে 10 বছরের ছোট, হে আইসা প্রথম কইছে সংবিধানটাকে ফেলায় দেব, 72-এর সংবিধানকে ফেলে দেব। আপনারা কি মনে করেন না এই 72-এর সংবিধানটা 30 লক্ষ মুক্তিযুদ্ধের শহীদের রক্তের আখরে লেখা সংবিধান? এটা আপনারা মনে করেন না? আচ্ছা, আপনারা কারা কারা 72-এর সংবিধান চান এখানে দেখলে তো একটু হাত তুললে আমরা দেখান তো 72-এর সংবিধান কারা কারা চান। এখানে যদি সংখ্যা যাই হই, আমি প্রত্যেককে একজন 1 লাখ, একজন মুক্তিযোদ্ধাকে 1 কোটি মানুষের প্রতিনিধি হিসাবে গণতে চাই। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের 30 লক্ষ লোকে শহীদের রক্তের আখরে লেখা সংবিধান। এইটা সময়ের সাথে সাথে প্রয়োজনে পার্লামেন্টের মাধ্যমে পরিবর্তন করা যাবে, আইনের মাধ্যমে। কিন্তু কেউ যদি ছুঁড়ে ফেলে দিতে চায়, তার বিরুদ্ধে আরেকটা মুক্তিযুদ্ধ অবশ্যই হবে বন্ধু। 5ই আগস্ট একটা হয়েছে এই দেশে, বলে আওয়ামী লীগ কি ছিল? ফ্যাসিস্ট। আমিও বললাম ফ্যাসিস্ট, কারণ আমি এত কথা বলছি হাসিনা সরকার ফ্যাসিস্ট। কিন্তু ফ্যাসিস্টের একটা নেতৃত্ব ছিল প্রত্যেক জায়গাতে, সারা বাংলাদেশের প্রত্যেকটা থানায় ফ্যাসিস্ট হইল একজন নেতা ছিল। মানুষ বিপদে পড়লে ওই লোকটার কাছে যাইতে পারত। প্রত্যেক এমপি এলাকায় একজন এমপি ছিল, ইলেক্টেড অর নো ইলেক্টেড, সেইখানে গিয়ে মানুষ কথা বলতে পারত। সব জায়গাতে একটা নেতৃত্ব ছিল, সমস্ত জায়গাতে প্রশাসনিক দক্ষতা ছিল। আজকে এই দেশটা তো কোনো দেশ না ভাই। এই দেশের নেতা কে? কে এই দেশের নেতা? ইউনূস সাহেব একরকম কয়, উনি নোবেল লরিয়েট। এই ইউনূস সাহেব বলবে একরকম। ইউনূস সাহেবে বলার সঙ্গে সঙ্গে ওই যে বাচ্চা কাচ্চা ছেলে পেলেরা, এরা বলবে না 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 না, এটা তো আমরা মানি না, করতে হবে এইরকম। আবার এরা বলার সঙ্গে সঙ্গে একটা কালো শক্তি আছে। দর্শক শ্রোতা, সোনিয়া গান্ধী রাহুল গান্ধীর সাথে শেখ হাসিনার বৈঠক নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে।